এই দীর্ঘ সময় ধরে শেখ হাসিনার সময় একটা দীর্ঘদিনের একেবারে ন্যায্যতাবিহীন একটা সম্পর্ক, তারপর 1.5 বছর সম্পর্ক এক জায়গায় একেবারে তলে নিতে যাওয়া, সেই জায়গায় এই জায়গাটায় নেগোসিয়েশন এবং বার্গেনিংয়ের জায়গাটা। ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে পশ্চিমবাংলায় নির্বাচনে যেটা হয়েছে এটা ভোট, গণতন্ত্র, নির্বাচন, একটা দল এখানে একটা প্রভিন্সে স্টেটে ক্ষমতা এসছে, এই আকারে পাঠ করবার সুযোগটাই। বিজেপি কোনো রাজনৈতিক দল না। পলিটিক্যাল সায়েন্সের যে ট্র্যাডিশনাল প্রথাগত যে ডেফিনেশনে আমরা রাজনৈতিক দল বুঝি, বিজেপি সেই ধরনের কোনো দল না। শামীম ভাই একটু হিস্ট্রিতে একটু হিন্টস দিয়েছেন। হিন্দুত্ববাদ, অখণ্ড ভারতের যে পিলার্স, সেই পিলারের জায়গা থেকে এবং তার যে হিস্টোরিক্যাল লিটারেচার, কংগ্রেসের যারা এক্সট্রিম রাইট উইং মেম্বার ছিলেন, ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছেন, পরে মাল্টাতে, আন্দামানে, নিকোবরে জেলে ছিলেন, সাভারকার থেকে শুরু করে গোলওয়াকার, বালথাকার, হেজওয়ার, এই যে পুরো গ্যাং, এক্সট্রিমিস্ট গ্যাং, যারা মূলত ওয়েস্টার্ন কিছু লিটারেচার দ্বারা হেভিলি ইনফ্লুয়েন্স ছিলেন। কারণ আপনি জানেন যে ভারতবর্ষে তথাকথিত যে রেনেসার কথা ব্রিটিশরা বলে, ইটস এ ব্রিটিশ টিউটিলিজের রেনেসা, যার তত্ত্বাবধানে জমিনদারি সিস্টেম ডেভেলপ করা, একটা পার্টিকুলার অ্যাপিস্টোমোলজির অধীনে একটা জ্ঞান ভাণ্ডার তৈরি করে দেওয়া। জেমস মিল হচ্ছে এখানে সবচেয়ে প্রমিনেন্ট ব্রিটিশ স্কলার। যে হিস্ট্রি অফ ইন্ডিয়া, যেটা দিয়ে তিনি এই হিন্দু যে প্রান্তিক চিন্তাগুলোকে ইনজেক্ট করেছেন, যে তার একটা মানে অশোকা, মৌর্য, আর্য, এই আমলগুলোতে একটা গোল্ডেন ইন্ডিয়া ছিল। যদিও আধুনিক ইন্ডিয়ার যারা অ্যান্থ্রোপোলজিস্ট আছেন এবং হিস্টোরিয়ান আছেন, তারা কেউই এই ডেফিনেশনের সাথে একমত না। রমিলা থাপার ধরেন, ইরফান চৌধুরী, বড় বড় হিস্টোরিয়ান আছেন, তারা এগুলোকে রিফিউট করেছেন। অতএব কি বলা হচ্ছে যে একটা গোল্ডেন ইন্ডিয়া ছিল, হিস্টোরিক্যালি খুবই রিচ একটা ইন্ডিয়া ছিল। ইনভেডাররা আসছে, ফরেনাররা আসছে, বারবারিয়ানরা আসছে, মুসলমানদেরকে মেন করছে, তারা আসছে, এটা রুল করেছে, এই ইন্ডিয়াটা একেবারে ধসে গেছে। অ্যান্ড দেন থার্ড স্টেজে ইউরোপিয়ানরা আসছে সেভিয়ার হিসেবে, মুক্তির দূত হিসেবে, তাদেরকে রক্ষা করবার জন্য, তাদেরকে সাহায্য করবার জন্য। এই হলো তার ন্যারেটিভের জায়গা। অতএব আমার এই হিন্দুত্ব এবং এই যে আমার ধর্মের প্রোটেকশনের জায়গায় সবচেয়ে বড় মানে ক্ষতিকর শত্রু এলিমেন্ট হচ্ছে মুসলমান। এইটা বাইফার কয়েক যুগে গত 70 বছর এক্সটেনশন হয়ে এখন খ্রিস্টান এবং নন হিন্দু যারা আছে সবাই। হিন্দুইজম একটা আইডিয়া ডেভেলপ করেছে ম্যাক্স মুলার, এবং তার এই আইডিয়াটা হচ্ছে যে হিন্দু কোনো পার্টিকুলার ধর্ম না, রিচুয়াল আকারে দেখা যাবে না, এটা একটা কালচারাল, পলিটিক্যাল, সোশ্যাল একটা এন্টায়ারিটি আছে, একটা কম্প্রিহেন্সিভনেস আছে। এবং এই মাটিটা হচ্ছে ওই জনগোষ্ঠীর জন্য যারা ওই ভাষা, যারা ওই ওয়ে অফ লাইফ এবং কালচারের সাথে নিজেকে অ্যাট্রিবিউট করে। এবং এইটাকে আইডিয়া করে হচ্ছে পলিটিক্সটাকে ডেভেলপ করেছে আখান ভারতের রাজনীতি, হিন্দুকুশ মাউন্টেন থেকে শুরু করে একেবারে ভারত মহাসাগর পর্যন্ত। এই যে পুরো এক্সপানশনিস্ট জায়গাটা, এই পুরোটা জায়গাটা হচ্ছে তাদের দৃষ্টিতে তাদের যে হোমল্যান্ড, ইসরায়েলিদের মতো, জায়নিস্ট স্টেটের মতো। তো সেই জায়গাতে তারা যে অখণ্ড ভারতের স্বপ্ন দেখতেছে, সেখানে কিন্তু হিন্দুত্ববাদ ছাড়া অন্য কারো অস্তিত্ব তারা স্বীকার করে না। এই জন্য দেখবেন গত কয়েক বছর আগে তারা যখন নতুন সংসদ ভবন করে, সেখানে দঙ্গল নামে তারা একটা ম্যাপ দেয়, এখানে অখণ্ড ভারতের ম্যাপ। সেখানে বাংলাদেশ নাই, পাকিস্তান নাই, নেপাল নাই, ভুটান নাই, শ্রীলঙ্কা নাই, মালদ্বীপ নাই, বার্মা নাই, চীনের কিছু অংশ নাই, তিব্বত নাই, আপনার আফগানিস্তানের কিছু অংশ নাই, পুরোটা মিলে তার একটা রাষ্ট্র। এবং অনেকগুলো রাষ্ট্র তখন, পাকিস্তান, শ্রীলঙ্কা, বেশ কটা রাষ্ট্র তখন প্রতিবাদ করেছিল। বাংলাদেশে তো আমাদের মুখ্যমন্ত্রী ছিলেন, উনি প্রতিবাদ করবার প্রয়োজন মনে করেন নাই। তাহলে বিজেপির গুজরাটের বুচার যাকে বলা হচ্ছে, মানে কসাই, বুচার অফ গুজরাট, যার নেতৃত্বে 2000 থেকে 5000 পর্যন্ত মুসলমানকে একদিন, 2 দিন, 3 দিনের মাথায় গণহত্যা করা হয়েছে, যেই মানুষটাকে ইউরোপ আমেরিকা ট্রাভেল ব্যান দিয়েছিল 10 ইয়ার্সের জন্য, সেই মানুষটা কেন্দ্রে শাসন করছে এবং তার দল বিজেপি। অতএব বিজেপির কোনো স্টেটে জেতাটাকে শুধু একটা রাজনৈতিক, যেমন ধরেন এখানে জামাত জেতে নাই, বিএনপি জিতছে, একসময় আওয়ামী লীগ ছিল, তো জাতীয় পার্টি জেতে নাই, বিরোধী দল ছিল, মানে এই আকারে বিজেপিকে পড়ার সুযোগ নাই।
বিজেপিকে পড়তে হবে আপনার গত শতাব্দীর 30-এর দশকে সেকেন্ড রাইক, থার্ড রাইক গড়বার জন্য হিটলারের নাৎসি পার্টি আকারে পড়তে হবে, যে একটা পপুলার ম্যান্ডেট নিয়ে চ্যান্সেলর হয়েছে জার্মানিতে, যে তার পুরো আদার যে আরিয়ান রেস ছাড়া কেউ সেই জায়গায় তো পশ্চিমবঙ্গে দখল, তাহলে এখন বাংলাদেশের জন্য কতটা এক্স্যাক্টলি। তাহলে ওই জায়গাটাতে হচ্ছে দেখতে হবে যে আপনার থ্রেটটা এই সপ্তাহে শুরু হয় নাই। বিজেপির রাজনীতির উত্থান কেন্দ্রে থেকে যেটা আসছে, এইটা একটা ফ্যাসিস্ট আইডিওলজি শাসন করছে ভারতবর্ষকে। এই জায়গাটার থ্রেটটা গত সপ্তাহের বিষয় ধরে আপনি আলোচনা করলে এটা সমাধান হবে না। অতএব সেই জায়গায় আমরা যা দেখতে পাচ্ছি, নতুন কিছু দেখি নাই, নতুন কিছু আপনি আশা করছেন ব্যাপারটা তা না। আজকে দেখলাম আপনার একটা জেলাতে, জলপাইগুড়ি না কোথায় দেখলাম, মসজিদের উপরে সাফরান পতাকা দিয়েছে। নবাব সিরাজউদ্দৌলার নামে যে উদ্যান ছিল সেটা নাম কেটে দিয়ে শিবাজি উদ্যান দিয়েছে। বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, মুসলমানদের শতাধিক বাড়ি ঘর মসজিদ প্রপার্টি ইতিমধ্যে ধ্বংস করে দিয়েছে। শুধু তাই না, আপনি দেখবেন যে শুভেন্দু অধিকারীর পিয়ক হত্যা শিকার হয়েছে গত রাতে, এবং অনেকেই সন্দেহ করছেন ইটস এ স্টেজড সিচুয়েশন। দেখা যাবে তৃণমূলেরই কোনো মানুষ, তিনি হয়তো নামে মুসলমান, তার দ্বারা এরকম একটা ঘটনা ঘটেছে, যেটাকে কেন্দ্র করে আপনার পুশব্যাকের যে আলোচনা আমরা করতে চাচ্ছি, পুশিনের আলোচনাকে ট্রিগার করা হবে। আবার দেখেন হুমায়ুন কবির একটা ফেনোমেনা হয়তো পড়েছেন, তৃণমূল থেকে তাকে বের করে দেওয়া হয়েছে, সে বলেছে সে বাবরি মসজিদ করবে। তার একটা গোপন লিক ভিডিও আসছে, যেখানে সে আলোচনা করতেছে শুভেন্দু অধিকারী এবং অমিত শাহর সাথে ডিল করার জন্য 1000 কোটি টাকা লাগবে টোটাল মুসলিম ভোট ম্যানেজ করবার জন্য, বিভক্ত করে দেবে যেন ওই জেলাগুলোতে বিজেপি ইজিলি জিততে পারে। এর বাইরে তো মান্না ভাই, এ ভাই বলেছেন, শামীম ভাই বলেছেন যে 90-92 লক্ষ ভোটারকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, তার প্রায় 31-32 লক্ষ হচ্ছে মুসলমান। তাহলে ভোটের মার্জিনটা দেখেন, তৃণমূল এবং বিজেপির ভোটের মার্জিন হচ্ছে 32 লাখ প্লাস মাইনাস। তাহলে সেই জায়গাতে দেখেন এক্স্যাক্টলি মুসলিম ভোট মোটা দাগে ধারণা করা হচ্ছে এটা তৃণমূলে যেত, ওই মার্জিনেই বিজেপি হেরে গেছে। এবং একটা মামলা কিন্তু এখন চলমান সুপ্রিম কোর্টে, দেখলাম একজন জাজ বেঞ্চে, তিনি মানে চিফ জাস্টিসের সাথে যিনি ব্রাদার জাজ যিনি আছেন, তিনি বলছেন যে এইটা খুবই সারপ্রাইজিং, যেই মার্জিনে ভোটারদেরকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে সেই মার্জিনে জিতেছে, অথবা আরো অনেক কম মার্জিনে জিতেছে। ধরেন ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে একটা আসনে 27,000, কিন্তু বিজেপি জিতেছে ওখানে 3,500 ভোটে। ঠিক এই রকম 50-এর মতো আসন ইতিমধ্যে সুপ্রিম কোর্টে আলোচনাতে চলছে। অতএব একটা মোটা বড় ক্যানভাসে এই আলোচনাটা বাংলাদেশের সরকারকে, সিভিল সোসাইটিকে রেজ করতে হবে। শুধু মাইক্রো পুশইন পুশব্যাক এত ছোট ক্যানভাসে আলোচনা করা যাবে না। জি, বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, এই যে পুরো প্রেক্ষাপটটিকে একটা বড় দৃষ্টিতে দেখার হবে, এবং এই জায়গা থেকে ছোট ছোট যে সমস্যা যেগুলো দীর্ঘদিন ধরে আলোচনায় ছিল, এই জায়গাগুলোতে বিএনপি আসলে এখন কি ভাবছে, কি পথে এগোবে? জি, আপনাকে ধন্যবাদ। এই ওয়েস্ট বেঙ্গলের নির্বাচনের পর নানামুখী আলোচনা, যেটা আমরাও আজকেও করছি, সেটা ওয়েস্ট বেঙ্গল কেন সারা ভারতবর্ষেই আলোচনা হচ্ছে। তবে আমার কাছে মনে হয়েছে বিজেপি ক্ষমতায় কিন্তু এখন আসে নাই, মানে ওয়েস্ট বেঙ্গলে না, অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টে 2 টার্ম বোধহয় ইতিমধ্যে তারা ক্ষমতায় আছে। এবার তারা ওয়েস্ট বেঙ্গলের পশ্চিমবঙ্গটা বাকি ছিল, যেখানে 34 বছর বাম ছিল, 3 টার্ম এই যে সরকার চলে গেল মমতা ব্যানার্জি, তৃণমূল, কিন্তু বাম এবং তৃণমূলের যে রাজনৈতিক সেই পোলারাইজেশনে না গিয়ে এটা 47-এর আগের ঘটনায় চলে গেছে। লক্ষণীয় বিষয়টি, অর্থাৎ হিন্দু মুসলমান, মানে দীর্ঘ রাজনৈতিক বিবর্তনে 47-এর যে মীমাংসা পাকিস্তান হিন্দুস্তান, সেই জায়গায় তো যাওয়ার কথা না। যেমন বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বাংলাদেশের গণতন্ত্রের লড়াই এই 54 বছরে, সেই জায়গা থেকে আমরা যদি আবার সেই 47-এ চলে যাই, তাহলে পরে তো রাজনীতি পিছন দিকে চলে গেল, সামনের দিকে না। আমার কাছে যেটা মনে হয়েছে, 2 নম্বর হচ্ছে
এ যা কিছু হচ্ছে, মানে চোখের সামনে আমরা যেগুলো দেখছি, সেটা এক ধরনের মিডিয়া, রাজনৈতিক বক্তব্য, ওয়েস্ট বেঙ্গলের নির্বাচনের পরিবর্তন, সবকিছু হচ্ছে বাংলাদেশটাকে তাদের স্বার্থের মধ্যে নিয়ে আনা। যেমন দেখেন, শেখ হাসিনা 3 টার্ম ছিল, তখন কিন্তু এই পুশিনের বিষয়গুলো সামান্য 2-4টে ঘটনা ছিল। এখন যেভাবে আসছে, ওই সময় কিন্তু এই বিজেপি ক্ষমতায়, ওয়েস্ট বেঙ্গলে না, কেন্দ্রে। আর বিজেপিরই সৃষ্টি বলা যায়। এই মমতা ব্যানার্জি বিজেপির ঘাড়ে চড়েই তার ইস্টাবলিশমেন্ট গুলো নিয়ে আসে। এমনকি সে আজকে ওয়েস্ট বেঙ্গলে যে ঘটনা, এবং সে যে লাথি খাইছে, উৎখাত হয়েছে, তারই রাজনৈতিক ভুল, আমার দৃষ্টিতে মনে হচ্ছে ভুলের কারণে আজকে সে কিন্তু অন্য বাম বা অন্য কোনো শক্তির সঙ্গে থাকার চেষ্টা করে, বিজেপির থেকেই তার উত্থান, কংগ্রেস থেকে বেরিয়ে তারপরে সে। তো আমার কাছে যেটা মনে হচ্ছে, এখনো সরকার ঠিক আছে, এটা রাজনৈতিকভাবে মোকাবেলা করা। এটা কিছু কিছু শক্তি আছে না, মানে যুদ্ধের জন্য প্রস্তুত হতে হবে। কে যেন স্বামী ভাই বললেন নাকি, বলে যে আমরা হেঁটেই কলকাতা দখল করতে, মানে এর আগের সরকারে অনেকে এটা মানে গত সরকারের চোখে চোখ রেখে রাজনীতিটা আমার কাছে মনে হচ্ছে রাজনৈতিক ভাবে লড়াই করা। যেমন বোধহয় সম্ভবত মান্না ভাই বললেন, এখন জাতীয় ঐক্যের ভিত্তিতে বিষয়টি এখন সেভাবেও দেখতে হবে, সকলের সঙ্গে, শুধু রাজনৈতিক না, পেশাজীবী না, জাতীয় ঐক্যের ভিত্তিতে এই জিনিসটাকে আমাদের আমলে নিতে হবে। মানে আমি নিজে মনে করি, ভারতবর্ষ বলতে যেটা বুঝতো, তার ক্ষুদ্র অংশ যেটা আমি বাংলাদেশকে মনে করি। ভারতবর্ষ ক্ষুদ্র অংশ কেন বলছি? একমাত্র জাতি, তাও পুরোটা না, অর্ধেক অংশ বাঙালি যুদ্ধ করে কিন্তু দেশ স্বাধীন করছে। মিস্টার গান্ধী, মিস্টার নেহরু, এমনকি মিস্টার জিন্না, এরা কিন্তু আলাপ আলোচনার ভিত্তিতে তৎকালীন সময়ে ব্রিটিশের কাছ থেকে স্বাধীনতা অর্জন করছে। সেই অর্থে বাঙালি, মুসলমান বা হিন্দু এই অঞ্চলে এরা চট করে কোনো কিছু মেনে যাবে, এটা যদি আবার অন্য পক্ষ, আমার মনে হয় না যে তারা এইভাবে চিন্তা করছে। হ্যাঁ, তাদের রাজনৈতিক দর্শন, যেটা যেমন ওই যে শেখ হাসিনা 3টে টার্মের ইলেকশন, যেটা কোনো ইলেকশনই না, সেই ইলেকশনের কারণে শেখ হাসিনার কাছ থেকে যা কিছু তারা সুবিধা আদায় করছে, সুবিধা আদায় করছে, সেই বিষয়টিতে এখন তাদের পক্ষে সম্ভব হচ্ছে না, মানে বর্তমানে যে অবস্থা হচ্ছে না। আবার সেই অর্থে আবার বর্তমান যে সিচুয়েশনটা তৈরি হয়েছে, আমি এটাকে হেলাফেলা করে, মানে আমার নিয়ন্ত্রণের মধ্যে, আমার নিয়ন্ত্রণ মানে যারা সত্যিকারের বাংলাদেশকে রক্ষা করতে চায়, স্বাধীনতা সম্বন্ধে রক্ষা করতে চায়, প্রগতিশীলতা রক্ষা করতে চায়, গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়, তাদেরকে সতর্ক এবং সজাগ হতে হবে। না হলে অহেতুক যেটা আমরা প্রত্যাশা করি, সেই বিপদে আমাদের ঘাড়ের উপরে আসতে হবে। সেই জন্য রাজনৈতিক নেতৃত্বের বিচক্ষণতা থাকতে হবে। আমাকে এটা অনুধাবন করতে হবে, বুঝতে হবে সিচুয়েশনটা কি। পুশিন এটা একটা পেশার। যদি মনে করে ভারত, আমরা যেমন পুরোটা গিয়ে ভারতে ওয়েস্ট বেঙ্গলে ধরার তো উপায় নেই, অর্ধেকটা তো ওদিকে, অর্ধেকটা তো এদিকে, ওটা হিন্দু, এটা হলো মুসলিম, বাঙালি, এই অংশটা তো বোঝার তো খুব বেশি একটা ইয়ে নেই। ওরাও আবার এটাকে যদি মনে করে, তাহলে মীমাংসা তো, হ্যাঁ, এখন বললে তো আর এটা সরকারি দলের আমি অংশ। আমরা, ওরা যদি স্বাধীনতার কথা বলে, আমাদের স্বাধীনতা তারা যেমন সমর্থন করছে, আমরা কৃতজ্ঞ। ওরা যদি স্বাধীনতার কথা বলে, তাহলে কি আমরা সমর্থন দেব? মীমাংসাটা কিন্তু দ্বিপাক্ষিক, পারস্পরিক। এই বিবেচনা থেকে ওই জিনিসগুলো, ওখানে যে ক্রাইসিসগুলো তারা ভিন্ন দিকে নিতে চায়, এটা আমার ব্যক্তিগত মনে হয়। সেই ভিন্ন দিকে নিয়ে যাওয়ার ঘটনাই হচ্ছে
এই জিনিসটাকে এখন সামনে এনেছে হিন্দু মুসলমান। এটা আরেকটা জিনিস আমার কাছে মাঝে মাঝে মনে হয়, সেটা আমি আপনার বলি আপনাদের এই মাধ্যমে, সেটা হচ্ছে 500 বছরের মুসলিম শাসন ওরা কখনো ভুলতে পারে না, এটা কোনোভাবে ভুলতে পারে না। ওই যে যেটা বললেন, হ্যাঁ আসাদুজ্জামান সাহেব, এই মুর্শিদাবাদের, হ্যাঁ, তো শিবাজির জন্ম এখানে না, শিবাজির বাড়বাড়ান্ত এখানে না, যদি সিরাজদৌল্লার পছন্দ না হয় ওখানকার একজন হিন্দু নেতার নামে একটা পার্ক বুঝতে পারতো। বিরোধীতে চুক্তিটা দিয়ে বেশ লম্বা সময় ধরে যে আলোচনা সমালোচনা, আপনি আসলে কি দৃষ্টিতে দেখছেন? আপনি কি একবার চিন্তা করেছেন, আপনি এইভাবে যে আমাকে প্রশ্ন করলেন, এতে যিনি এই কথাটা বলেছেন যেতে উদ্বেগের কিছু নেই, তিনি মনে করবেন আপনি সবার মধ্যে অযথা উদ্বেগের সৃষ্টির চেষ্টা করছেন। মানে দিস ইজ রিডিকুলাস, খুবই দেখেন বিস্ময়ের ব্যাপার। এই চুক্তিতে কেউ যদি বলে উদ্বেগের কিছু নাই, তো তাহলে তেলের জন্য রাশিয়ার যে থেকে নেবেন আমেরিকার কাছে চিঠি দিয়ে বসে থাকলেন কী কারণে? এত বড় একটা গ্ল্যারিং এক্সাম্পলের পরেও যদি এখন সরকারের দায়িত্বশীল লোকজন এটা বলে, তাহলে তো আর কিছু বলে নেই। এই পুরো জিনিসটা যদি পড়ে, তাহলে লম্বা একটা চুক্তি, আমি মানে পুরোটা পড়তে পারি নিয়ে দেখেছি, কিন্তু পত্রপত্রিকায় যেটুকু এসেছে, এইটা তো একটা কেবল ট্রেড ডিল নয়, দিস ইজ এ পলিটিক্যাল ডিল, দিস ইজ এ মিলিটারি ডিল। আপনি অস্ত্র কিনতে পারবেন না তো তাদের অনুমোদন ছাড়া, আপনি চায়না থেকে অস্ত্র কিনতে ফেরত দিয়ে দিতে হবে, আপনি উড়োজাহাজ কিনবেন সেটা ঠিক করতে হবে। এখন এক কোম্পানি থেকে কিনেছেন, বই এসে বসে আমার থেকে 7টা কিনো, কী করবেন? 14টা কিনতে হচ্ছে, চুক্তি তো হলো। বাংলাদেশের ক্ষমতা আছে নাকি? আমরা তো নিঃস্ব হয়ে যাব, আমরা আমাদের ইকোনমি দাঁড় করাবো তো দূরের কথা। এমনিতেই আমার মাঝে মাঝে মনে হয় যে বর্তমান সরকার কি বুঝতে পারছে না যে দেশে কত বড় ইকোনমিক ক্রাইসিসে আছে। আমাদের ইকোনমি তো ফাঁপা, মানে খালি যে ওরা সব লুটে পুটে নিয়ে গেছে এই অর্থে তাই না, আমাদের এই জায়গাতে ইকোনমিতে জেনারেট করার মতো, এখানে যে সমস্ত ইন্ডেক্সগুলো আপনার ফেভারে কাজ করে একটা ইকোনমি দাঁড়ায়, সবগুলো প্রায় ডিস্ট্রয়। তার মধ্যে এরকম একটা চুক্তি করেছেন এবং তারপরে আবার বলছেন যে না কোনো কিছু ইয়ে নেই, সেগুলো মেনে চলছেন। একবার ভাবা দরকার ছিল যে ট্রাম্প যখন একদম চিঠি লিখে তারেক রহমান সাহেবকে অভিনন্দন জানালেন এবং কনগ্রেচুলেট করলেন, যুক্ত করেছেন তার সাথে যে এটা যেন ঠিক মতো পালন করে। তার মানে এইটা ডিকটেশন হচ্ছে যে এইটা মানতে হবে। একটা খুব বিস্ময়কর ঘটনা ঘটে গেল, সবাইটির কথা বলেছে, যিনি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ছিলেন তিনি বিস্ময়করভাবে সবার অগোচরে আবার নতুন সরকারের উপদেষ্টা হয়ে গেলেন এবং হি ওয়াজ দি ম্যাচ মেকার ও ডিল মেকার বা যেরকম করে বলেন। এইটা তো কন্টিনিউ করছে এখন পর্যন্ত। আমি মনে করি যারা বলছেন উদ্বেগের কিছু নেই, কি জানি ক্ষমতায় থেকে এরকম করে বলতে হয় নাকি জানি না, আমি তো কোনোদিন যাই নাই ক্ষমতায়, গেলে বাতাস টাতাস লেগে অন্যরকম চিন্তা ভাবনা ঢুকে যায় কিনা আমি জানি না, বলতে পারি না, কিন্তু আমার কাছে মনে হচ্ছে তাই। না হলে আপনি খোলা চোখে সাদা চোখে চশমা পরে যেভাবে দেখেন, যেরকম করে পড়েন, এই চুক্তির পক্ষে বলবার মতো কোনো বিষয় নেই। একটা কথাই কেবল বলেছে যে আমরা একটা ট্রেড, ট্রাম্প একটা ট্রেড ব্যালেন্স করতে চায়, এই জন্য ট্যারিফের এগুলো বলেছে। আসলে আমাদের এত বেশি গার্মেন্টস যায়, আমাদের তাদের সাথে সম্পর্ক ভালো রাখা দরকার, কিন্তু এইটা কোনো যুক্তি না। কারণ এটার পক্ষে গার্মেন্টস ব্যবসায়ী একটাও বলেনি যে না এই চুক্তি করলে আমাদের এই ভালো হয়েছে, এটা ভালো হয়েছে। এই ট্রেডের ব্যাপারেও অনেক রকম কথাবার্তা বলার মতো আছে এই জায়গাতে, কিন্তু সামগ্রিকভাবে যে চুক্তিটা তারা করলো তার রেজাল্ট হচ্ছে এই যে এখন পর্যন্ত আপনি মানে এত বড় যে একটা জঘন্য কাণ্ড ঘটলো ইরানের উপরে হামলা, সেটি না কোনো কথা বলতে পারলেন না, গভর্নমেন্ট বলতে পারলো না। আগের গভর্নমেন্ট তো চলে গেছে, তারা নাই, বিরোধী দল পর্যন্ত সেই ব্যাপারে কোনো কথা বলতে পারলো না। এমনকি যেদিন তাদের মূল নেতা মারা গেলেন খামেনি, হামলা করে মেরে ফেলা হলো এবং যখন উপরে বোমা পড়ছে মিছিল করছে তারা, তখন পর্যন্ত আপনি যে স্টেটমেন্ট দিলেন সেটাও খুবই মিউ করার মতো একটা স্টেটমেন্ট। তার মানে দাঁড়াচ্ছে যে আপনি নিজের মতো করে অর্থনীতি গড়ে তুলতে পারবেন না, নিজের মতো করে ট্রেড করতে পারবেন না, নিজের মতো করে ইভেন পলিটিক্যাল ফ্রেন্ডশিপও করতে পারবেন না। যে রাষ্ট্রগুলোকে তারা ধরেন দিয়েছে, এম্বার্গো দিয়েছে, বা যাদের সাথে সম্পর্ক খারাপ, তাদের সাথে এই সম্পর্ক গড়ে তুলতে পারবেন না। তো এটার উদ্বেগের কিছু না থাকলে নাই, ঠিক আছে, নাকে তেল দিয়ে ঘুমান। ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, এই যে নাকে তেল দিয়ে ঘুমানোর আসলে সুযোগ আছে কিনা? এই দেশে কখনো রাজনীতিবিদরা নাকে তেল দিয়ে ঘুমাতে পারে না। সরকার তো প্রশ্নই আসে না, কেউ কেউ বলে না অল্প কয়েকদিন, একদিন ইম্পর্টেন্ট। ইউএস ট্রিটি যেটা হয়েছে, এটা তো ওই ইন্টারিম গভর্নমেন্ট তো এই ট্রিটি করার তার ট্রান্সপারেন্সি নাই, লেজিটিমেট রাইট নাই। যেটা নিয়ে তখন আমরা দীর্ঘ তারা আলোচনা আসছে করেছি। এখানে একটা ভোট করতে বা একটা ট্রানজিশনে আসছে, ট্রিটি লোন তাদের নেয়ার কথা না। এর ফলে বাংলাদেশের সোভারেন্টি কার্টেল হচ্ছে, কোনো সন্দেহ নাই। তো সেটা বর্তমান সরকার কিভাবে হ্যান্ডেল করবে এটা খুব ইয়েট টু সি।
আর মজার ব্যাপার হচ্ছে জামাত ইসলাম এটা নিয়ে একটা কথা এখন পর্যন্ত বলেনি। সেই সময় করিডোর ইস্যু আসছিল তীব্রভাবে, সেটা আমরা না করেছিলাম। করিডোর ইস্যু নিয়েও জামাত কিন্তু কোনো কথা বলেনি। এবং সেনাপ্রধান এক পর্যায়ে গিয়ে আমরা জানতে পেরেছি যে সেনাবাহিনী থেকেও বলা হয়েছে করিডোর দেশের সার্বভৌমত্বের জন্য ক্ষতিকারক হতে পারে। করিডোর হয় নাই, ট্রিটিটা হয়ে গেছে অ্যাজ এ কনসোলেশন। নাও আমরা যে প্রবলেমটা এখন আছি, এটাকে স্যাফ্রোনাইজেশন অফ হিস্ট্রি একদম, অর হিস্ট্রিক্যাল অ্যামনেশিয়া। ছত্রপতি শিবাজির নাম যেহেতু দুদুভাই বললেন, তো ছত্রপতি শিবাজি অসম্ভব সাহসী ছিলেন। উনি আওরঙ্গজেবের বিরুদ্ধে বিশাল আর্মির বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন, এটা সত্য। কিন্তু উনি কখনো হিন্দুত্ব শব্দটা উচ্চারণ করেনি, উচ্চারণ করেছিলেন স্বরাজ, যে আমার একটা স্বাধীন রাজ্য থাকবে, এবং ছোট করে করেছেন। আস্তে আস্তে উনি দক্ষিণ ভারতের একজন ডেকানের একজন বড় নেতা হয়ে যান। তার চিফ গোলন্দাজ ছিলেন মুসলমান। আফজাল খানের সাথে তার প্রথম যে দেখা হয়, সেখানে আফজাল খান তাকে টিপে পড়তে ধরে, তখন তার মুসলমান বন্ধু বলেছিল তুমি বাঘের নখ নিয়ে রাখো। ওই বাঘের নখ দিয়ে উনি আফজাল খানকে মেরে ফেলে, তাকে সেভ করে মুসলমানরা। এবং একবার সে সুরাট দখল করে, সুরাটে অনেক টাকা পয়সা ছিল। যাওয়ার পথে একটা গির্জা এবং একটা মসজিদ ছিল, সে বলেছিল কোন অবস্থাতেই গির্জা এবং মসজিদে কেউ টাচ করবে না। সো হি ওয়াজ এ অলমোস্ট সেকুলার ম্যান। তো সেইটার কাহিনীটাকে এখন ছত্রপতি শিবাজি ভার্সেস আওরঙ্গজেবকে দেখা হচ্ছে হিন্দু ভার্সেস মুসলিম, যেটা রমিলা থাপাররাও না করেছে, এবং রামপুর আজির মতো হিস্টোরিয়ানরা বলছে যে এটা কমপ্লিটলি রং পারসেপশন আসছে। কিন্তু এটার পরও আমি কিন্তু একটা বিষয় নিয়ে হোপফুল। হিন্দুইজমের মধ্যে, হিন্দু ধর্মের ভিতরেও কিন্তু ইনক্লুশন অনেক বেশি। হিন্দু ধর্ম কোনো একটা গড, একটা ধর্মগ্রন্থ বা একটা কিছুর উপর নির্ভরশীল না। অটল বিহারী বাজপেয়ী একটা সাক্ষাৎকারে বলছে যে ভারত সেকুলার থাকবে, এটা বিজেপি বা আরএসএস বা কংগ্রেসের কারণে না, এটা হিন্দু ধর্মের কারণেই থাকতেই হবে, কারণ এটা অটোমেটিক্যালি একটা সেকুলার এলিমেন্ট আছে, ইনক্লুসিভ। যে কোনো ঈশ্বরে বিশ্বাস করে না সেও হিন্দু হতে পারে, হিন্দু ধর্মের ইনক্লুশনটা আছে। তো সেখানে পলিটিক্যালি এখন একটা টেন্স সিচুয়েশন। প্রবলেম হলো বিজেপি ভারতে আয়রন হ্যান্ড দেখাতে পেরেছে, উন্নয়ন দেখাতে পেরেছে, জিডিপি দেখাতে পেরেছে, রাস্তা দেখাতে পেরেছে, বিশাল বিশাল রাস্তা। যে মন্দিরগুলো একসময় অন্ধকার ছিল, চারদিকে ময়লা ছিল, এগুলোকে 3D মন্দির করে ফেলেছে। মন্দিরের ভিতরে 3D ছবি, মানে যে কেউ গেলে বিজেপিকে ফিল করতে পারে বিভিন্ন জায়গায়। স্বাভাবিকভাবেই সেখানে মুসলমানরা আস্তে আস্তে বি ক্যাটাগরি হচ্ছে, আস্তে আস্তে আস্তে। এর মধ্যে মুসলমান ভোটগুলোও কিন্তু আবার বিজেপির বিরুদ্ধে যে বড় মোর্চা, সেখানে সবসময় যায় না, ওটাও ভাগ হয়ে যায়। তো এই জিনিসগুলো বিজেপি খুব সূক্ষ্মভাবে করতে পেরেছে। তবে এর মধ্যেও কিন্তু বিগত লাস্ট ভোটে কংগ্রেসের যে জোট, তারা কিন্তু অনেক আসন পেয়েছে, এবং সেটা অনেকে ধারণা করছে সামনে আরো বাড়বে। সো যেহেতু ওখানে মিনিমাম ডেমোক্রেসি আছে, ইলেকশন কমিশন মিনিমাম সুষ্ঠু, খুব একদলীয় একটি চেতনা ওখানে চাপিয়ে দেওয়া যাবে এমনটা হবে না। আরেকটা শেষ করে দিচ্ছি, মার্কিন চুক্তি নিয়ে। জি, মার্কিন চুক্তি না, 71 সালে ভারত আমাদেরকে অসম্ভব সহযোগিতা করেছে। যে দেশ স্বাধীনতায় তারা হেল্প করেছে, সেই দেশকে তারা এনিমি স্টেট করতে পারে না। আমার কথার অর্থ হচ্ছে একান্ত বাধ্য না হলে ভারত কখনো বাংলাদেশ অ্যাটাক করবে না। সো উই হ্যাভ এ বিগ স্পেস ফর পলিটিক্যাল সলিউশন। এটা পলিটিক্যাল সলিউশন করা সম্ভব। জি, মার্কিন চুক্তি নিয়ে। মার্কিন চুক্তি নিয়ে আমরা যেটা মনে করি, চুক্তিটা তো সংসদে আলোচনা হওয়া উচিত অবভিয়াসলি। দেন বর্তমান সংসদ যদি এটাকে ওন করতে পারে, তাদের সে অধিকার আছে, তারা ডিজাইন করতে পারে, মডিফাই করতে পারে। আমি যেটা ফিল করি, ইউরোপিয়ান ইউনিয়ন সহ অন্য অনেক দেশ তারাও এই চুক্তিটা নিয়ে কিছুটা ডিস্টার্ব, কারণ এই চুক্তির কারণে তাদের বিজনেস এফেক্ট হবে। সো সকলেই কিন্তু এটাকে মডিফাইয়ের জন্য একটা প্রেশার দিচ্ছে। সরকার এখন এটাকে মডিফাই করতে চায় কিনা, এটাও একটু স্টেটসম্যানশিপের দরকার। আপনি আমেরিকান গভর্নমেন্ট কি করে নাখোশ করবেন এর মাধ্যমে, সেই নাখোশ করার সাহস আপনার আছে কিনা, ঐক্যমত আছে কিনা। ওই জন্যই ঘুরে ফিরে কিন্তু ওই জাতীয় ঐক্যই চলে আসে। সব দলকে এক প্ল্যাটফর্মে নিয়ে এসে ফরেন পলিসি ঠিক করা, আমেরিকার সাথে কিভাবে ডিল করবো, ইন্ডিয়ার সাথে ডিল করবো। এক লাইনে শেষ করে দিচ্ছি, বাংলাদেশের কোনো দল এককভাবে ভারতকে হ্যান্ডেল করতে পারবে না যদি আপনি 4-5টা দল একসাথে বসে এটা ঠিক না করেন।